মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আপনি এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? কি হয়েছে আপনার? আর বলেন না স্যার ভাই, মেজাজটা খুব খারাপ। আরে মেজাজ কেন খারাপ? এই বয়সে বেশি মেজাজ চললে কিন্তু আবার প্রেশারের ঝামেলা হবে আপনার। আর বলেন না, সিলেটের আজ ইন্টারভিউ ছিল চাকরির জন্য, বুঝছেন? এই জ্যামে পড়ে সে চাকরির জন্য সেই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারলো না। বলেন এখন কি করি? খুবই দুঃখের কথা, খুবই দুঃখের কথা। আসলে কি করবেন বলুন? এই জ্যামের জন্য আমরা তো সামগ্রিকভাবে মনে হচ্ছে যে বিশ্ব থেকে 200 বছর পিছিয়ে যাচ্ছি। দেখুন, এই যে জ্যামে যখন আমরা আটকা পড়ে যাই, মানুষের লক্ষ লক্ষ মানুষের কত হাজার কর্মঘণ্টা নষ্ট হয়। এই কর্মঘণ্টা যদি মানুষ কাজে লাগাতে পারতো, তাহলে বাংলাদেশ আজকে কি এই অবস্থানে থাকতো? কত এগিয়ে যেত না? আর শুধু আগানোর কথা কি বলবো, এই জ্যামের কারণে কি না হচ্ছে বলুন। এই যেমন অসুস্থ রোগী, তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে, অ্যাম্বুলেন্সে উঠেছে সে, কিন্তু জ্যামের মধ্যে আটকা পড়ে গেল। না পারলো হাসপাতালে যেতে, না পারলো আবার তার নিজ গৃহে প্রত্যাবর্তন করতে। মাঝখান দিয়ে তার গন্তব্য কোথায় হলো? ওই যে কবরস্থান। আবার মনে করুন যে একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে যাবে, ধরুন যে বাংলা প্রথম পর্বের পরীক্ষা দেওয়ার জন্য সে রওনা করেছে। জ্যামের কারণে বসে থেকে সে যখন হলে গিয়ে পৌঁছলো, তখন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু। তাহলে কি হলো? ওর 1 বছরের লেখাপড়া শেষ। এই তো হচ্ছে আমাদের দেশে। বুঝলাম, আপনার এই সুন্দর কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে যে পরীক্ষা দিতে পারলো না, তার কি হবে? ওই যে এই জন্যই তো জ্যাম লাগে। মানে আপনার এই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা যতদিন আপনার মধ্যে থাকবে, মানুষের মধ্যে যতদিন এই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থাকবে, ততদিন এই জ্যামের সংকট দূর হবে না। ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করবো না? না, কখনোই করবেন না। আরে বাবা, আপনাকে বুঝতে হবে যে আপনার এই ব্যক্তিকেন্দ্রিক চিন্তার জন্যই কিন্তু প্রতিদিন এই জ্যামগুলো লাগছে। আপনি দেখুন, যখন একজন চালক রাস্তায় গাড়ি নিয়ে নামছে, ও কি করছে? ও ভাবছে যে রাস্তায় যে অবস্থা থাকুক, সিগন্যাল যাই থাকুক, আমার তারা আছে, আমি কাটিয়ে কুটিয়ে কোনোভাবে আগে চলে যাই। এবং ওই কাটিয়ে কুটিয়ে ব্যক্তিগত চিন্তার কারণে সে যখন আগে যেতে নেয়, তখন কি করে? সিগন্যাল ব্রেক করে, আরেকজনের পথ রুদ্ধ করে সে যেতে চায়। ফলশ্রুতিতে অবধারিত জ্যাম। এবং সেই জন্যই বলছি যে জ্যাম কখনো ব্যক্তিগত উদ্যোগে শেষ হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনার সন্তানের মতন আরো অনেকের বিপদ হচ্ছে, রাস্তায় মরে যাচ্ছে, পরীক্ষা দিতে পারছে না, এই হচ্ছে সেই হচ্ছে। তাহলে আপনি একা তো এফেক্টেড না। যেহেতু সবাই এফেক্টেড, সবাইকে নিয়ে এর সমাধান করতে হবে। বুঝলাম, আপনার কথাগুলো খুবই যুক্তিসঙ্গত এবং খুব ভালো কথা। কিন্তু এই ছেলেদের ছুটির সময়, ছেলেদের স্কুলে ছুটির সময় এই যে জ্যাম লেগে যায়, এটা থেকে পরিত্রাণ কিভাবে পাবেন? এর থেকে পরিত্রাণের উপায় তো আছেই। আপনি দেখবেন যে স্কুলের সামনে জ্যামের মূল কারণ হচ্ছে মূলত 3টি। প্রথমত, স্কুলের সামনে ফুটপাথগুলো আপনি দেখবেন যে সব দখল হয়ে আছে। কারা দখল করেছে? ওখানে দেখবেন শুয়ের দোকান, পেয়ারার দোকানদার, ওড়নার দোকান, তারপর আচার বিক্রেতা, কখনো কখনো আলমারি বিক্রেতাও দেখবেন যে ফুটপাতের উপরে পুরনো ফার্নিচার নিয়ে বসে আছে। তাহলে কি হচ্ছে? যাদের ফুটপাত দিয়ে হাঁটার কথা, তারা তার ফুটপাতে হাঁটতে পারছে না, তারা তখন গাড়ি চলাচলের রাস্তার উপর দিয়ে হাঁটছে। শুধু তাই না, এই হাঁটার পরেও দেখবেন যে আমাদের অভিভাবক মহোদয়রা, ওনারা দলবদ্ধভাবে স্কুল গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে। আর বসে বসে কি করছে? কেউ সেলাই করছে, গল্প করছে, পরচর্চা করছে। সেগুলো বন্ধ করতে হবে। সেগুলো বন্ধ করে ওনাদেরকে ওনাদের গৃহে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ স্কুল শুরুর পরে বাচ্চাকে স্কুলে দিয়ে যাবে, তারপরে ছুটির সময় বাচ্চাকে নিয়ে যাবে। তাহলে ওই রাস্তা দখলের ব্যাপারটা থাকছে না। আর তারপর সব শেষে আপনি দেখবেন যে প্রতিটা শিক্ষার্থী একটা করে গাড়ি নিয়ে স্কুলে আসে। তাতে করে কি হচ্ছে? একটা স্কুলে যদি 1000 ছাত্রছাত্রী থেকে থাকে, তাহলে 1000 গাড়ির একটা চাপ তৈরি হয় ওই এলাকার উপরে। আমি তো মনে করি যে এই গাড়িগুলো বন্ধ করতে হবে। বন্ধ করে স্কুলের উদ্যোগে 5 থেকে 10টা করে বড় বাস নামাতে হবে
এবং এই বাসে বাধ্যতামূলকভাবে সকল ছাত্রছাত্রীকে স্কুলে আসা যাওয়া করতে হবে এবং তাতে করে দেখবেন যে দুটো লাভ হবে। আপনার গাড়ির সংখ্যা কমে আসবে, রাস্তা থাকবে ফাঁকা, আর যেহেতু প্রাইভেট কার আসার কোনো ব্যবস্থাই থাকছে না, রিক্সা আসার কোনো ব্যবস্থাই থাকছে না, তখন করে ওই অভিভাবকদেরও দেখবেন যে ওই ফুটপাতে বসে বসে পরচর্চা করার প্রয়োজন নেই, গালমন্দ করার প্রয়োজন নেই, ঝগড়াঝাটি করার প্রয়োজন নেই এবং ওই ফলের দোকানদার, আলমারির দোকানদার, সুই সুতার দোকানদার ওরাও তখন আর বিক্রেতার অভাবে ওই ফুটপাতগুলোতে বসবে না। দেখবেন যে অটোমেটিক্যালি স্কুলের সামনেটা ফাঁকা হয়ে যাবে। আপনি খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু এই ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি করার ব্যবস্থা করুন। ওই যে- আমরা এই জ্যাম আর সহ্য করতে ওই পারছি যে না। ওই যে আবারও সেই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা, সব ব্যবস্থা আমাকেই করতে হবে। আরে বাবা, আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট? আমি কিছু ইস্যু নিয়ে কথা বলি, আপনাদেরকে আমার মতামত জানাই, আপনাকেও আমার মতামতের সাথে একাত্ম হতে হবে, আপনাকেও ঝাঁপিয়ে পড়তে হবে জ্যাম দূর করার জন্য। আপনি প্রতিটা ক্ষেত্রেই দেখি যে গা বাঁচানোর কথা বলেন যে আপনি একটা ব্যবস্থা করেন, কেন আমি একা করবো কেন? আপনার কি কোনো তাগিদ নেই? আজকে তাহলে আপনাকে আমার সাথে নামতে হবে, বস্তুতপক্ষে এই মহল্লার সবাইকে আমাদের সাথে নামতে হবে। হ্যাঁ, তাই চলুন আমরা আজ থেকে এই সবাইকে নিয়ে এই মানে এই জ্যাম জট কিভাবে উত্তরণ করতে পারি আমরা সেই কাজ করব। জনাব, আমার কি অপরাধ? আমি আপনার সব কাজ ঠিকমতো করে সমাধান করেছি। আপনি আমার ঘোড়া আমরা সমাধান করছেন। এই বেটা কান্টি করে ধর। তুই তো বেটা এক দোকানে বিলে আরেক দোকানে দিয়েছস। জনাব, আমি কখনো ভুল করতে পারি না। আমি সব কাজ, সব কথা ঠিকমতো করে খাতায় লিপিবদ্ধ করে রাখি। কই লাগছস? লিখি চেক। বেটা কান ধর। কইছস সেটা বল। আমার বাম পায়ের পিছনের পকেটে। এই বের কর। তোরা বলছি মুদির দোকানে দিয়ে আসতে 11,000 টাকা, তুই মুদির দোকানে দিয়েছিস কত টাকা জানো? 3,000 টাকা। আর তোরা বলছি মশলার দোকানে 3,000 টাকা দিতে, তুই মশলার দোকানে দিয়েছিস 11,000 টাকা। জনাব, আপনার ভয়ে আমি সবসময় আতঙ্কগ্রস্ত হয়ে থাকি। আপনি কোনো কিছু বললে আমি সব কথা, সব কিছু ঠিক মতো করে খাতায় লিপিবদ্ধ করতে পারি না, এবং একটাই কারণ, সেটা হচ্ছে আমার শ্রবণে অনেক সমস্যা হয়। তুই কেন শোনস না? যখন কাল নিচে দিমু তখন বুঝবি। আর তোর শাস্তি কি জানস? ওয়ার আমি যতক্ষণ কথাবার্তা কমু ততক্ষণ কান্দ্রে উঠবস করবি, বুঝছস? হ্যাঁ, উঠবস কর। জনাব, আমি একজন সহকারী ব্যবস্থাপক হিসেবে আপনি আমার সাথে কি ঠিক আচরণটি করছেন? এই বেটা, তুই যা মনে কে তা হ। ভুল করছস, শাস্তি পাইতাছস, বুঝছস কি কইছি? কান্দ্রে উঠবস করবি আর কি করবি? আর আমি জানি আপনি আমাকে 1 থেকে গোনা শুরু করতে বলবেন। আপনি কাউন্ট ডাউন করবেন, 100 থেকে 1 পর্যন্ত গুনবেন, বুঝছেন? দ্বারা গুনবেন, শুরু করেন। জি। আর যদি ভুল করস তাহলে আবার শুরু থেকে শুরু করবি, ঠিক আছে? শুরু করো। তুই কে রাখছস কেন? আজকে মাসের 15 তারিখ। 100, আস্তে আস্তে 99, আস্তে দুটো ভদ্রলোক কথা বলতে আস্তে আস্তে মনে মনে করো। আজকে মাসের 15 তারিখ বেতনটা তোমার যে বেতন দেবো কত বাকি আছে তুমি জানো? এই যে আমার সাহেবের 2টা বিল, 30 বছরের চাল নিছে, এটা তুলতে পারছো? জি না চাচা। এখন থেকে তুমি 2 বেলা খাইবা, দুপুরে আর রাতে। সকালে নাস্তা তোমার বন্ধ। ততক্ষণ তো টাকা ছেড়ে দিতে না পারবা, কারণ এই টাকা দিয়া এখানে লাভের টাকা ওঠে, সেই লাভের টাকা থেকে দোকানের বেতন, দোকানের ভাড়া আর তোমার বেতন হয়, বুঝছো? জি চাচা। চাচা আমি না সকালে নাস্তা না খাইলে আমার মাথা ঘুরায়। কোন দিক দিয়ে মাথা ঘুরায় তো? এই দিকে ঘুরায় না? হ্যাঁ, তুই এখান থেকে উল্টা দিকে ঘুরবি, উল্টা দিকে ঘুরা আনোর খুঁজে বাড়ি করার টাকা নিয়ে তারপরে তুই আমাকে দেখা করবি। তো ভাই ফুট এটা নিয়ে যা, আজকে টাকা নিয়ে আসবেন, কোনো বেতন নেবা। কত হয়েছে? 40। আমি জানতাম আপনার উত্তরটা না বোধক হবে। আপনার কেন মনে হচ্ছে আমার উত্তরটা না বোধ হবে?
দেখুন, কিছু কিছু জিনিস আছে দুপক্ষের কমিউনিকেশন লাগে। রাগ বলেন, পূর্ব রাগ বলেন, অনুরাগ বলেন, পুরো বিষয়টি ঠিক 1% আমার পক্ষ থেকে। আর একতরফা কখনো কিছু হয় না। দেখুন, আমি যে আসলে আমার নিজের ডিসিশনের ব্যাপারে একদম ক্লিয়ার না, এটা কিন্তু আপনার জন্য নয়, আমার জন্য। মানে আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা আপনি, আদর্শে ভরপুর, মানসিকভাবে যার সাথে আমার এত ভালো মেলে। কিন্তু আমি আসলে পরিষ্কার হতে পারছি না শুধুমাত্র আমার পরিবারের জন্য। কি হয়েছে আপনার পরিবারে? অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, ভাইদের সংসারে বড় হয়েছি, ভাই ভাবি তাদের সংসার, অনেক অভাব অনটন দেখেছি। আপনার মতো এত ভালো ফ্যামিলির এস্টাবলিশ একজন ছেলে, সে কি কোনোভাবে আমার সাথে আসলে যায় না। কিছু মনে করবেন না, আমার কাছে বংশ, আভিজাত্য, পারিবারিক স্ট্যাটাস সেটা ইম্পর্টেন্ট। আমার কাছে শুধু একটা বিষয় ইম্পর্টেন্ট, সত্যিকারের পরিপূর্ণ একজন মানুষ, আদর্শবান একজন মানুষ। যার প্রত্যেকটাই আপনার মাঝে আছে। কি ব্যাপার, আপনাকে যে কাজের জন্য পাঠাইছে করছেন? কই পাই নাই তো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাহ, মানে আমি আপনাকে সিগারেট আনতে বলছি, আপনি সিগারেট কেন দিলেন আমাকে? লেট মি চেক। দশটি সিগারেট বাবদ 100 টাকা, মোবাইলের রিচার্জ বাবদ 100 টাকা। মোবাইল নাম্বার 0166327। আমার নাম্বার না, এটা পারভেজ ভাইয়ের নাম্বার। উফ, আপনি যে কি সব ভুল করেন। টাকা পাঠাইছেন তো পাঠাইছেন, এমন একজনের নাম্বারে পাঠাইছেন যার কাছ থেকে আমি এই টাকাটা জীবনেও ফেরত পাবো না। আর এই টাকাটা ফেরত চাইতে গেলে 100 টাকার জন্য আমাকে 100টা প্রশ্ন করবে। আমি কি আপনার টাকাটি পুনরুদ্ধার করার চেষ্টা করব? আপনার কি মনে হয় আপনি ভাইয়ার কাছে গিয়ে টাকাটা চাবেন আর ভাইয়া সুরসুর করে দিয়ে দিবে? ভাইয়াকে আপনি চিনেন না। আর এই যে সিগারেটের প্যাকেটটা যে আমাকে ধরে দিলেন, 10টা সিগারেট, আপনার কি মনে হয় আমি স্মোকার? আমি সিগারেট খাই? আমার ফোনে একটা টাকাও নাই, আমি কাউকে মিস কলও দিতে পারতেছি না। আমি অত কিছু জানি না। আপনি আমার মোবাইলে যেমন করে হোক, যেভাবে হোক আমার টাকা পাঠাবেন। লাগলে আপনার পকেট থেকে টাকা ভরে তারপর আমার মোবাইলে রিচার্জ করবেন। আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আমি টাকা দিয়ে দেব, আমার থেকেই দিয়ে দেব। আমি জানি আমার বেতনের বেশিরভাগ টাকা লস দিয়েই চলে যায়। ওই তোমাদের সিগারেট প্যাকেট কেন? দে সিগারেটের প্যাকেট দাও। খুব কুল না, খুব কুল সাজো, সিগারেট স্মোক করে কুল সাজো। এতদিন তো বাথরুমে বসে ফোনে কথা বলতে, এখন স্মোক করো শুরু করছো, তোমার তো পাঙ্খা গজাইছে। আর শোন, কোন গাদার বাচ্চাটা আমার ফোনে 100 টাকা পাঠাইছে, বুঝছোস? গাদার বাচ্চার কি করা উচিত কো? আমি কি টাকা করে ফেরত দেবো? জীবনও টাকা ফেরত দেবো না, আমার কাছে এমনি টাকা থাকে না। গড গিফটেড টাকা কেন ফেরত দিব? আল্লাহর দান। তোমার দেওয়া উচিত কিন্তু। সিগারেট খাও, তোমার আমি দেখতেছি, দাঁড়াও। সব গাদার বাচ্চা। আমার বাবা কিন্তু গাধা না।
তুমি আবার আসছো? হ্যাঁ, আমি আবার আসছি, কিন্তু তোমার সাথে থাকতে আসিনি, তোমাকে কিছু কথা বলতে আসছি। থ্যাংক গড তুমি অন্য না টিপিক্যাল ছেলেদের মতো আমার পিছে পিছে ঘুরো নাই। অ্যাটলিস্ট তুমি রিয়েলিটিটা বুঝতে পারছো। বাস্তবতাটা আমি বুঝেছি, আরো আগেই বোঝা উচিত ছিল। এখনকার সময়ে সবার কাছে ভালোবাসা যেটা, আমার কাছে ভালোবাসা ঠিক তার উল্টোটা। এখনকার দিনে ছেলেরা যা ভেবে ভালোবাসে, আমি হয়তো তার একটু ভিন্নটা ভাবি। সবার ভালোবাসার সাথে আমার ভালোবাসার অনেক অমিল। আসলে আমি অন্য 8-10টা সাধারণ মানুষের মতো না। আমার কিছু কমতি আছে, যার মধ্যে আমি হচ্ছি ভীতু। বিপদ সব সময় আমার সাথে লেগেই থাকে, সব সময় ব্যাড লাক ক্যারি করি, গুড লাক কখনো আমাকে দেখাই দেয় না। আমি অন্যান্যদের মতো চটপটে না, ধীরে সুস্থে চলাচল করি, কথা বলি, যাতে করে আমার জীবনের বিপদটা কম হয়। কিন্তু আমি আমার মতো করে তোমাকে ভালোবেসেছিলাম, আর আমার ভালোবাসাটা পুরোপুরি আমার মন থেকে ছিল। দেখো ইসাক, এসব ইমোশনাল ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না। আমি আমার বয়ফ্রেন্ড হিসেবে অলওয়েজ একটা পুরুষ চাইছিলাম। পুরুষ বুঝো, যার সাথে থাকলে আমি সেফ ফিল করব, সিকিউর ফিল করব। অ্যাকচুয়ালি তুমি কখনোই আমার টাইপের ছিল না, সো আমাদের ব্রেকআপ হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আই হোপ তুমি বুঝতে পারছো। থ্যাংক ইউ। আসলে রিয়েলিটিটা আমার বোঝা খুব দরকার ছিল। আমি এমনি অনেক পেইনের মধ্যে থাকি। রিয়েলিটিটা আগে আগে বোঝার কারণে আমার পেইনটা মনে হয় একটু কম হলো। ব্যাপারটা যদি আরো পরে ঘটতো, তাহলে হয়তো পেইনটা একটু বেশি হতো।